আচ্ছা, একজন ডক্টর কথা বলতে চাচ্ছেন, ডক্টর রাহুল। ডক্টর হ্যাঁ, রাহুল। ভাই আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি ভাই, আমি আপনাকে ক্লিয়ারলি শুনতে পাচ্ছি। একজন ছিলেন ডক্টর আহমেদ, আপনাকে বের করে দিলাম ভাইয়া, কজ আপনার ডিভাইস কানেক্টেড না। আপনার ডিভাইস কানেক্টেড রেখে তারপর যুক্ত হতে হবে। আপনি আপনার ডিভাইসের ক্যামেরা এন্ড ইসের পারমিশন দিয়ে, ক্যামেরা আর মাইক্রোফোনের পারমিশন দিয়ে তারপর যুক্ত হতে পারবেন। জি রাহুল সাহেব বলুন। আচ্ছা ভাই, অনেক ধন্যবাদ। আমি আপনার সাথে অন্য একটা সোশ্যাল মিডিয়াতেও যুক্ত হয়েছি। এর আগে আপনার সাথে আমার কথা হয়েছিল। এটা আসলে আমার আসল নাম না। এই নামটা ওকে। ব্যবহার এটা বলে রাখলাম আরকি। যাই হোক ভাই, আমি যখন ক্লাস 9-10 এ পড়ি, তখন বাংলাদেশে অকাতরে আপনার হচ্ছে ব্লগারদের হত্যা করা হচ্ছিল। এই যে ব্লগারদের কিসব হত্যা করা হচ্ছে ক্লাস 9 বা 10। কি সুন্দর আমাদের ভাইয়েরা ডাক্তার হয়ে গেছে, আর আমরা জীবনে কিছুই করতে পারলাম না। কংগ্রাচুলেশন ডাক্তার সাহেব, বলুন। তারপর বলুন। তো আমি তখন এই যে ব্লগার কি এই আচ্ছা, জিনিসটা। ডাক্তার সাহেব একটা সেকেন্ড। আহমেদ সাহেব, ডক্টর আহমেদ, আপনি যুক্ত হতে চাচ্ছেন, কিন্তু আপনার ডিভাইস, আমি আগে বলেছি আপনার ডিভাইসটা কানেক্টেড না। আপনার ডিভাইস, আপনার যুক্ত হতে হলে আপনি যে ব্রাউজারটা দিয়ে যুক্ত হচ্ছেন সেই ব্রাউজারে আপনার পারমিশন দিতে হবে, ক্যামেরা এন্ড মাইক্রোফোনের পারমিশন দিতে হবে। ডোন্ট ওয়ারি, আপনার ক্যামেরা এন্ড মাইক্রোফোনের পারমিশন দিলেই যে আমি আপনার চেহারা দেখতে পারবো বা কেউ আপনার চেহারা দেখতে পারবো, জিনিসটা এরকম না। পারমিশন দেওয়ার পরে আপনি যুক্ত হতে পারবেন আর কি। আম, আমি আপনাকে বের করে দিচ্ছি। আপনি যদি মোবাইল ডিভাইসে থাকেন তাহলে আপনি গুগল ক্রোম ব্রাউজার দিয়ে চেষ্টা করতে পারেন। ওইখানে আপনার সমস্যা হবে না, ওইখান দিয়ে আপনি ক্যামেরা মাইক্রোফোনের পারমিশন দিয়ে যুক্ত হতে পারবেন। আর যদি অন্য কোনো ব্রাউজারে থেকে থাকেন তাহলে হয়তো যুক্ত হতে পারবেন না। গুগল ক্রোম ব্রাউজার দিয়ে চেষ্টা করেন মোবাইল ডিভাইস থেকে থাকলে। আর যদি কোনো ডেস্কটপ ল্যাপটপ দিয়ে ট্রাই করে থাকেন তাহলে যে কোনো ব্রাউজার দিয়ে ঢুকতে পারবেন। জি রাহুল সাহেব বলুন। আচ্ছা, তো তখন মূলত এই যে ব্লগার কি বা কারা, এইগুলো জানতে গিয়েই আস্তে আস্তে জানতে পারি যে না, কি হচ্ছে আসলে এবং আমাদের আসলে কোন মানুষগুলোকে মেরে ফেলা হচ্ছে, এবং সেই জায়গা থেকে আপনি খুব খারাপ আপনি লাগে। কি ফ্রম মুসলিম ফ্যামিলি? আমি বাংলাদেশ মুসলিম কান্ট্রি। মুসলিম কান্ট্রি, জি। আচ্ছা, তো এইখানে অকাতরে মানে আমাদের এখানে হত্যা করা হচ্ছিল আমি এবং জিজ্ঞেস করছি আপনি কি মুসলিম ফ্যামিলি থেকে, আপনার প্যারেন্টস কি মুসলিম ও ফ্যামিলি sorry, থেকে? না 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 না, আমি আচ্ছা হিন্দু আচ্ছা আচ্ছা। কমিউনিটি থেকে। আপনার আমার আপনার কি বাবা ভাই। কখনো এটা আপনার কি কখনো তখন এটা কি খেয়াল আসছিল যে ধর্মটা যদি ডিফেন্ডেবল হয়, ধর্মটা যদি সত্য হয়, ওই ধর্মকে ডিফেন্ড করতে যায় মানুষকে হত্যা করতে হইতে কেন হইতেছে? তারা তো কথা দিয়ে উড়াই দিতে পারে। যদি তাদের কাছে এমন কোনো লেজিট বুক থাকে যেটা হচ্ছে সরাসরি গড় থেকে আসে, সরাসরি ঈশ্বর পাঠাইছে এমন কোনো বই, তাহলে তো তার এটা নিয়ে হেজিটেশন ফিল করার কোনো কিছু নেই। কাউকে মারার কোনো প্রশ্নই ওঠে না। কেন মারতে যাবে? এরকম কি প্রশ্ন না, মাথায় এবং আসছিল আপনার, ডক্টর? আমি যখন কাউকে সুপ্রিম অথরিটি ভাবতেছি, তো আমার অথরিটি তো এনাফ আমাকে রক্ষা করার জন্য। তো সেটা তো এক্সাক্টলি, হচ্ছে না। এক্সাক্টলি। জি। তো এই একটা লজিকের উপর দাঁড়াইয়ে আমি মূলত আমার যে গ্রন্থগুলো আমি পড়ছি যেগুলোতে A+ পাইতাম আরকি। আ তো ওই সাবজেক্ট গুলো থেকে আমার উঠে যায় যে না আসলে এর পিছনে কোনো লজিক নাই। যেমন হচ্ছে আমাদের হিন্দু কমিউনিটি থেকে, যেহেতু আমার মা-বাবা হিন্দু, তো উনারা তো সরস্বতী পূজা করেন। তো আমি দেখলাম যে আমার যে বন্ধুর নাম ধরেন XYZ বা আব্দুল্লাহ, ও 80 পাচ্ছে, ও কখনো সরস্বতী পূজা করে না, বরঞ্চ ও খুব বাজে বাজে ওয়ার্ড ইউজ করে ওই মূর্তি পূজা বা ওই বিশ্বাসের উপরে আরকি। তো তার তো কিছু দরকার হচ্ছে না। তো এটা আমার খুব ওই ছেলেবেলার চিন্তা আরকি। তারপর যখন এই যে আপনাদের এই ব্যাপারগুলো দেখতেছিলাম, তখন তো দেখলাম যে মানে খুবই বাজে অবস্থা। আস্তে আস্তে ইউনিভার্সিটিতে গেলাম। তখন ইউনিভার্সিটিতে গিয়ে আমি বাম রাজনীতির সাথে যুক্ত হয়ে যাই। তো বাম রাজনীতিতে গিয়ে দেখলাম যে না, এইখানেও অসংখ্য আছে যারা বাম মৌলবাদী আরকি। আ যারা অনেক জায়গাতে অনেক স্পেস দেওয়ার চেষ্টা করে। তবে আমি মানে বামদের ভিতরে অনেক দেখছি যারা আসলে পুরাপুরি বিজ্ঞান ভিত্তিক চিন্তাই করে। এখন আমার প্রশ্ন হচ্ছে ভাই, রিসেন্ট গভর্নমেন্ট চলে যাওয়ার পর আমি যাদের কথা অনেক মনোযোগ সহকারে শুনতাম, যে মানুষগুলো অনেক লজিক্যাল কথা বলতো, সেই মানুষগুলোই সামহাউ আবার আওয়ামী লীগ গভর্নমেন্টের পক্ষে কথা বলতেছে। এটা আমার কাছে খারাপ লাগতেছে ভাই। মানে পার্সোনালি খারাপ লাগে। কারণ আমি যখন আমার ক্লাস 9 মানে 9-10 এ পড়ছি, তখন আমি দেখছি যে আওয়ামী লীগ সরকারের একজন নেত্রী তিনি ফর প্রকাশ্যেই এক্সাম্পল বললেন। আমি আওয়ামী লীগের পক্ষে কথা বলি, এটা দেখে আপনার খারাপ লাগতে পারে, রাইট? সাহেব, আমি কিন্তু মোটামুটি মানে বলা যায় কিন্তু আওয়ামী লীগের পক্ষে কথা বলি আর কি। জিনিসটা কি হুম, হুম। আপনার কাছে খারাপভাবে হিট করে? আই গেট ইট। জি, তারপর? আচ্ছা। না, এখন সাহেব। আমার কথা হচ্ছে, আমি দেখলাম যে একটা গভর্নমেন্ট বা যেই মানুষগুলো সরাসরি মানুষত্বকে শুধুমাত্র তার চিন্তার প্রকাশ ঘটছে বা সে তার জি। কথাগুলো
বলতেছে এই অপরাধের কারণে অন্য একটা গোষ্ঠী তাকে হত্যা করতেছে, সেটাকে তারা এক প্রকার পেট্রোনাইজ করছে এবং একটা প্রকার লেজিটিমাইজ করে দিচ্ছে একদম। হ্যাঁ, এরপর হচ্ছে জি, সংসদের দ্বারাও অনেকে বলছে যে আমাদের অনেক ভেবেচিন্তে লেখা উচিত, জি, যা তা বলা জি। উচিত না। এগুলো এবং বলছে। এটার পর যখন আপনি দেখেন কোন একজন এথিয়েস্ট বা কোন একজন কমিউনিস্ট যদি আওয়ামী লীগ সরকারের পক্ষে কথা বলে, এটা ইট সিমস লাইক রক্তের সাথে বিট্রেয়াল, রাইট? যে আমাদের প্রিভিয়াস যারা এইটার জন্য কাজ করে গেল, তাদের ব্লাড, তাদের জীবনের সাথে একটা বিট্রেয়াল, রাইট? ইট সিমস লাইক ইট অ্যাট লিস্ট আমার সিমস কাছে লাইক ইট। হ্যাঁ, আমার কাছে এটাই মনে হয় যে আমি আসলে তাহলে জি, যে মানুষগুলোকে এইভাবে মারা হলো এবং অনেক ক্ষেত্রে বিচার জি, হয় নাই। আবার রিসেন্ট তো অনেকে একেবারে তারা মুক্তভাবে মুক্ত বিহঙ্গ হয়ে জি, গেছে। যাদেরকে আমরা কোনো বিচারের আওতায় আনতে পারি নাই আরকি। তো জি, এইগুলো করার পর ভাই দেখেন মানে যে মানুষগুলোর কথা শুনতাম অনেক ভালো মতো, এই জি, মানুষগুলো হঠাৎ করে এদের ওই মানে আওয়ামীপন্থী মানুষগুলোকে সাথে মিটিং করতেছে। আমি সবার হুম, সাথে কথা বলার পক্ষে, কিন্তু আমি কোন একটা গভর্নমেন্ট সে মানুষ মারছে, জি। ইভেন আমার অস্তিত্বের বিরুদ্ধেও দাঁড়াইছে, সেই মানুষটার সাথে আবার হেসে খেলে কথা বলতেছি। এটা আমার কাছে ভাই কিছুটা হিপোক্রিসি মনে হয়। এটা কি ঠিক? অফ কোর্স, নো 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 ডাউট অ্যাবাউট ইট। আপনি এটা 100% মনে করতে পারেন। আ বাট আমি কেন স্টিল মানে আমার কেন ফলো করতে হয়, মানে কেন সমর্থন করতে হয় বা কেন সমর্থন করি? আপনি যদি এক্সপ্লেনেশন চান, আমি আপনাকে এক্সপ্লেনেশন দিতে পারি। না মানে এখানে কি আমরা আপনি কথায় এটা যাচ্ছি যে আপনি এর থেকে এ মোটামুটি ভালো। আল্টিমেটলি ভাই ধরেন অ্যাজ এন থিয়েস্ট অর এথিয়েস্ট আপনার কাছে অপশন আছে। আপনি মন থেকে আপনি আম কোনো একটা রিলিজিয়ন বাদ দিয়েও আপনি আপনার জীবন চালাতে পারবেন। স্ট্রাগল হবে বাট পারবেন। বাট ইন রিয়ালিটি আপনার কাছে কি অ্যাকচুয়ালি অপশন আছে যে আপনি এই গভর্নমেন্ট বা ওই গভর্নমেন্টের ছাড়া কোন একটা গভর্নমেন্ট ছাড়া থাকতে পারবেন? অ্যাকচুয়ালি না অপশন নাই। এটা তো দেন সুযোগ নাই। দেন আমাদের এইটা একটা লিটারাল সেন্স এর দুর্ভাগ্য যে আমাদের ২ ঘুয়ের থেকে একটা ঘু চুজ করে নিতে হয় এবং ওই ঘুয়ের সাথেই থাকতে এক্সাক্টলি। হয়। এটা লিটারাল সেন্স এর দুর্ভাগ্য। অ্যান্ড আনফরচুনেটলি একটা ভূতের গন্ধ একটু কম। তো ওই ঘুয়ের মধ্যে অনেক বেশি গন্ধও আছে। আমি আমার এখানে হাত বাঁধা ভাই, টু বি অনেস্ট রাহুল ভাই। আমি আ থিংক লাইক দিস যে ধরেন ওই সময়টাতে যে সময় আসিফ ভাইয়ের উপরে এরকম নির্মম অত্যাচার থেকে হ্যাঁ, শুরু হ্যাঁ। করে যারা, যারা, যারা চলে গেলেন, থাকতেই পারলেন না। যারা চলে গেলেন, যাদের দুনিয়া থেকে চলে যেতে বাধ্য করা হইলো। আমাদের হুমায়ুন আজাদ স্যার যেভাবে উনি আ হুম, যেভাবে উনাকে পৃথিবী ছাড়তে হইলো। আম এই জিনিসগুলার দিকে চিন্তা করলে সাপোর্টিং আওয়ামী লীগ অ্যাকচুয়ালি রক্তের সাথে বিট্রেয়াল। উনাদের রক্তের সাথে অ্যাকচুয়ালি বিট্রেয়াল। তো জেনুইনলি এটা মানে অস্বীকার করার তেমন কিছু নাই। বাট থিংক লাইক ইট। ওই সময় যদি আপনার আওয়ামী লীগ না থেকে অন্য কোনো দল থাকতো, ধরেন ফর এক্সাম্পল ধরেন বিএনপি থাকতো। ডু ইউ থিংক যে হ্যাঁ। বাংলাদেশের পার্সপেক্টিভ এ ওই পলিটিশিয়ানসরা এর থেকে বেটার কোনো ডিসিশন নিতেন বা আওয়ামী লীগ থেকে বেটার কোনো একটা ডিসিশন নিতেন, আপনার কি মনে হয় তারা কি আ মুক্তমনাদের পক্ষে দাঁড়াইতেন? না, না। আ এটা আমার আসলে কখনোই মনে হয় না যে তারা দেন এভাবে দেন মুক্তবাজারের আই পক্ষে আই নো দাঁড়াবে। ওটা উনাও সিমিলার কাজই করতেন বা মাঝে, মাঝে মনে হয় ওটস কাজ করতেন। আচ্ছা হ্যাঁ, হ্যাঁ। আসিফ ভাই, আচ্ছা আসিফ ভাই, আই ডোন্ট নো আসিফ ভাই আপনি মাইন্ড করলেন কিনা? আই মিন না, না ভাই আসিফ ভাই আমি কি মাইন্ড করলেন? না, না, না ভাই মাইন্ড করিনি। আপনারা বলেন আমি একটু আসতেছি আবার। ওই যে আমার কোলে তো জি। ছোটটা এইজন্য আবার একটু যেতে আচ্ছা, আচ্ছা ঠিক ঠিক আছে ভাই, ঠিক আছে। আচ্ছা যেটা বলতেছিলাম আমি রাহুল সাহেব। দেন মানে আনফরচুনেটলি জিনিসটা কি আমাদেরকে একটা ঘুই চুজ করতে হইতেছে। আপনি আ আমি আওয়ামী লীগের বহু লোকের সাথে কথা বলছি। তাদের বেসিক আওয়ামী লীগ সম্পর্কে কোনো ইয়ে নেই। ছোটবেলা থেকে আমার আওয়ামী লীগ সম্পর্কে কোনো ইচ্ছা ছিল না যে মানে পলিটিক্স সম্পর্কে কোনো ইচ্ছা ছিল না। আমি আওয়ামী লীগ সম্পর্কে পলিটিক্স সম্পর্কে তেমন একটা কিছু জানিও না। বাট আমি হুম। যতদূর জানি একদম বেসিক জিনিস। সেই জিনিসগুলো আওয়ামী লীগ অনেক কর্মী জানে না। তারা হুদাই জাস্ট আ আ বখাটে কাম-ধান্দা করে কিছু খাইতে পারবে না। এই জায়গায় আসছে পলিটিক্স করতে আসে টাকা কামানোর জন্য। স্ট্রেইট আপ কথা। হ্যাঁ, ধান্দা করবে, ধান্দা করে টাকা কামাবে। এই পয়েন্ট অফ ভিউ থেকে একটা আওয়ামী কর্মী, একটা বিএনপি কর্মী এর দুটোর মধ্যে কোনো পার্থক্য নাই। ২ টাই অথর্ব। অনেক ক্ষেত্রে জামাত শিবিরও এটা। কিন্তু জামাত শিবির ফার ওর্স এই কারণে যে তারা একটা থিওক্রেটিক্যাল গভর্নমেন্ট বানাইতে চায়। মানে একটা উম ধর্ম দ্বারা শাসিত কোনো একটা থিওক্রেটিক্যাল গভর্নমেন্ট বা খেলাফত তৈরি করতে চায়। এটা এই ক্ষেত্রে আরো ফার ওর্স। তো ইফ উই হ্যাভ টু চুজ বিটুইন 2 পিস অফ শিট, দেন হ্যাঁ, আমার কাছে কোনো অপশন নাই যে একটা লেস গন্ধওয়ালা শিট চুজ করা ছাড়া অ্যাকচুয়ালি কোনো অপশন নাই। ইন দিস সেন্স আমি লজ্জিত। আমি অ্যাকচুয়ালি লজ্জিত। হ্যাঁ, হ্যাঁ। বাট হোয়াট ক্যান আই এটা ডু? ঠিক আছে মানে আমাদের যে ২ টা শিট এটার ভিতরে হচ্ছে একটা হচ্ছে মানে 98% আর একটা হচ্ছে ভাই 99%।
এই হচ্ছে পার্থক্য আর কি, মানে 1% হয়তো ট্রু একটা টু 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 difference। 1% আলটিমেটলি 1%, বাট তারপরও আহ, তারপর থিঙ্ক অ্যাবাউট ইট ভাই, আমরা আওয়ামী লীগ আমলে ইভেন ইসেদের উপর অনেক অত্যাচার দেখছি, আপনার মাইনরিটিসদের উপর, হিন্দুদের উপর অনেক ধরনের অত্যাচার দেখছি। কোনো কোনো অস্বীকার করার কোনো কারণই অবশ্যই। নেই যে আওয়ামী লীগ আমলে মাইনরিটিসের উপর অস্বীকার হচ্ছে। আই রিমেম্বার আমি আপনার জেলা সাথে রাজাকার যখন কথা যখন, বলছিলাম, মানে আপনার সাথে জি প্রথম কথা বলার যখন সুযোগ পেলাম, তখন বলছিলাম যে ভাই এরকম একটা ভিউ ছিল, আমি আমাদের একজন মুক্তমনা ভাইকে পাঠাইছিলাম, সামহাও উনি ওইটা দেখেন নাই, এখন ওইটা 2 বছর হয়ে গেছে, যে কারণে আপনার সাথে একটা সোশ্যাল মিডিয়াতে আমার যুক্ত হয় আর কি, আপনি আমাকে ওই টাইমে একটা লিঙ্ক আচ্ছা দিছিলেন। তো ওই আচ্ছা টাইমে আমি অজস্র মানুষকে দেখছি ভয়তে তারা কথা বলতেছে না, এবং আচ্ছা। এবং একটা মানে মাইনর মাইনর কমিউনিটির একটা ছেলে একটা কিছু লিখে ফেলবে, আহ, এইটার হুম। যে জন্য যে সাহসটা লাগে, এই সাহসটা আমি মাইনরদের ভিতরে পাই না। এবং আপনি হয়তো এখন মানে সাইকোলজিক্যাল এখন কিছু এখন ব্যাপার আছে দেখেন, যারা এখন দেখেন রাহুল ভাই, এখন দেখেন আমরা সো কল্ড এই স্বৈরাচার হ্যাঁ, সরাই দেয়া মুক্ত হইছি, রাইট? উই গেট আওয়ার স্বাধীনতা 2.0। হোয়াটস হ্যাপনিং রাইট নাও? কেউ মুখ খুলতে মানে ধরেন অ্যাজ ইফ তারা আপনার চিন্তাটাকে বদ্ধ করেছে। আগে আপনি চিন্তা করতেন, ফেসবুকে লিখতে পারতেন না। এখন রাইট নাও এমন একটা মানে অবস্থা, এমন একটা থমথমে পরিবেশ যেখানে মনে হচ্ছে তারা আপনার ব্রেনে যে সরে আসছে, আপনাকে চিন্তা করতেও দিবে না তারা, রাইট? মানে আর এটা তো লিটারাল সেন্সে পসিবল না, মানে এজ এ মেটাফরিক সেন্স, যে আপনার চিন্তার স্বাধীনতা একেবারে ধরে রাখছে। কোন সময় আপনার সাথে একটা বাজে কিছু হয়ে যায়, কোন হ্যাঁ, সময় একজন মানুষকে মানে জীবন্ত মানুষকে পুরো মেরে ফেলে। হ্যাঁ, এটা তো মানে আমরা মানে এখন হচ্ছে বর্বরতার ভিতরে আছি। এখন আমাদের মানে আমি যদি মানে আমাদের যে দেশের পলিটিক্স, এটাকে একটা গাড়ি চিন্তা করি, আমরা একটা গাড়িতে ছিলাম আওয়ামী আমলে, যেটা ব্রেক ফেল একটা গাড়ি। আওয়ামী লীগকে আজকে হোক কালকে হোক খুব শোচনীয় ভাবে যেতেই হতো, এটা মানে ট্রু ট্রু, ওনারা যেটা করছে, হতোই আর কি। যেভাবে কিন্তু যেভাবে করছে এটা হইতোই। দেখেন আমি বুঝি না, ধরেন আপনি জানেন যে আপনি এমন একটা ব্রিড আছে যে ব্রিড চায় আপনি দুনিয়া থেকে মানে আপনাদের শাসন দুনিয়া থেকে চলে যায়, আপনাদের আপনাদের অরিজিন থেকে শুরু করে, আপনাদের যেভাবে আপনার অরিজিন হচ্ছে, যেভাবে আপনারা যে হুম, হুম, পরিকল্পনা আপনারা দেশ চালাতে চান, প্রত্যেকটা কাজে তার পক্ষে যাক বিপক্ষে যাক, প্রত্যেকটা কাজে আপনাকে তারা বিরোধিতা করবে। ওই গ্রুপ অফ পিপলকে তারা ইয়ে করার জন্য, মানে পেট্রোনাইজ করার জন্য, ওই গ্রুপ মানে সুবিধা দেওয়ার জন্য এত 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 ভাবে বেন্ড ডাউন ব্যাকওয়ার্ড তারা হইছে। এটা হইতোই তাদের সাথে, হইতোই মানে যারা হুম। আপনাকে কবজে দিয়ে যাচ্ছে তাদের ইয়েটাই চাপা দিয়ে এতক্ষণ ধরে আপনি ধার দিয়ে যাচ্ছেন, তো খুব তো খাবেনি ভাই। খুব তো খাবেনি ভাই, এটা খুব এবং স্বাভাবিক যতটুকু। দেখেন ওইটার সময় যিনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন তার সাথে দেখা করার জন্য আওয়ামী নেতাদের মানে এমপি পর্যায়ের নেতাদের শিডিউল পাইতে হইতো, যে সময় পাচ্ছে না। কিন্তু মৌলবাদী যে গোষ্ঠী, তারা সকাল সন্ধ্যায় ওই তার বাসায় যাওয়ার একটা এক্সেস ছিল, মানে চিন্তা দিনে যদি 5 বার মিটিং করতে চাই সেইটাও তাদের ছিল। যাই হোক, এটা একটা জায়গা মানে এখন যখন দেখি যে একেবারে মানে আমি দেখি যে একেবারে ঢালাও ভাবে কেউ লীগের দোষই দেখতেছে না, তাদেরকে সাপোর্ট করতেছে, আমার কাছে মানে খুবই একটু ওয়েল অন্যরকম লাগে। আই গেস রাহুল ভাই, আই গেস ইউ শুড টক উইথ দেম বিফোর মেকিং আ জাজমেন্ট। দো এটা দেখলে খারাপ লাগার মতো কথা, অফকোর্স খারাপ লাগার মতো কথা, বাট গিভ দেম এ চান্স। যেমন আমার আমার পজিশন আপনার কাছে হয়তো আমার পজিশন আপনার কাছে জাস্টিফাইড না, বাট ইউ আর টকিং উইথ মি, আমরা একটা ব্রিজ তৈরি করার চেষ্টা করতেছি। গিভ দেম সাম টাইম, তাদের তাদের হুম, কথা শুনেন, তাদের ইয়ে দেখে যে তাদের পজিশনটা অবশ্যই। কেন এরকম, এখন এই সম্পর্কে আপনি একটু কথা বলুন। কথা বলে হয়তো বা আপনি যার সাথে একমত হন দ্বিমত হন, ফাইন, এটা কোনো বিষয় না, না হইতে পারেন, একমত হইতেও পারেন, বাট অ্যাটলিস্ট গিভ দেম আ চান্স যে কেন তারা এই কাজটা করতেছে। সেটা অবশ্যই একটা ব্যাপার। আর একটা ব্যাপার হচ্ছে ভাই, আমি আর একটা ব্যাপার একটু আপনাদের কাছ থেকে জানতে চাই। সেটা হচ্ছে আমার যদি সক্ষমতা না থাকে একটা শিশুকে সুন্দর দেশ দেয়ার, তার অধিকার দেয়ার, তার বেড়ে ওঠার সুস্থ স্বাস্থ্যকর পরিবেশ দেয়ার, তাহলে কি মানে আমার একটা শিশুকে জন্ম দেওয়া উচিত? আমি বাংলাদেশের মানুষের যে পরিকল্পনা বা চিন্তা, এটা দেখে খুবই আশ্চর্য হই। মানে মনে হয় যে আমরা আসলে একটা মেশিন, মানে মানুষগুলো একটা মেশিন, তাদের একমাত্র কাজ হচ্ছে সন্তান উৎপাদন করা, এবং এইটা না করতে পারলে মানে একেবারেই খুব নাজেহাল অবস্থা আর কি। মানে আমি আমি যদিও আনমেরিড, কিন্তু আমি যে মানুষদেরকে নিয়ে কাজ করি, যাদের হেলথ নিয়ে আমার ভাবতে হয়, তারা যখন এসে এমন হতাশ হয়ে পড়ে যে আমার সব শেষ হয়ে গেল, কারণ হচ্ছে আমার বেবি হচ্ছে না। এইটা দেখি, আবার যখন দেখি অজস্র বাচ্চা ভাই শুধুমাত্র আই আমাদের গেস দেশের ইয়া ভাই, রাহুল ভাই, বাচ্চাও আহ, অনেক টাইপের ইয়ে আছে, অনেক টাইপের মানুষ আছে। কিছু মানুষ তো বাচ্চা জন্ম দেয় কজ এটা তাদের একটা ফ্যান্টাসি, কিছু মানুষ বাচ্চা জন্ম দেয় এই জন্য আবার নবী বলছে, আবার নবীর উম্মত অনেক বেশি হবে, এই ফাতরা কারণে বাচ্চা পয়দা করে, বাচ্চাগুলোর মাদ্রাসা দেয়, এই কারণও আছে, যদিও এটা কম বাট এটা রিয়েলিটিতে এক্সিস্ট করে। বাট আপনি যেটা বলছেন সেটা ট্রু, যে আপনি যদি দেখেন আপনার বাচ্চাটা এমন একটা
টক্সিক একটা ন্যাস্টি পরিবেশে জন্মাবে, যে বাচ্চাটা ভালো একটা হেলদি লাইফ পাবেই না, পাওয়ার সম্ভাবনাই খুবই ক্ষুণ্ণ, দেন বাচ্চা আনাটা কি রিজনেবল? মেবি নট। বাট যে জিনিসটা আরো বেশি ইয়ে করা উচিত, যে ওই বাচ্চাটার একটা ভালো পরিবেশ পাক, এটার জন্য আপনি কি চেষ্টা করতেছেন, নাকি আপনি চেষ্টা না করে বলতেছেন যে যেহেতু ভালো পরিবেশ নাই সেহেতু আই শুডন্ট টেক এনি কিড? আই থিঙ্ক সাইমultaneously দুইটাই হওয়া উচিত। চেষ্টা হওয়া উচিত, ইফ ইউ পাস গো ফর আ বেবি, ইফ ইউ ফেল ওয়েল দেন ইফ ইউ ফেল। আমাদের দেশে ভাই আপনি যদি একটু চিন্তা করেন, গ্রামের সমস্যা আছে, কিন্তু বাংলাদেশে কিন্তু এখন এয়ার পলিউশনের জন্য মোটামুটি টপে থাকে সবসময় ঢাকা, এবং অজস্র বাচ্চা। ডাক্তার সাহেব, আমার একটা প্রশ্ন আছে, আপনি যেহেতু এই বিষয়ে কথা বলছেন, একটা রেলেভেন্ট প্রশ্ন করি। আপনি আমাদের একটু বলেন তো ভাই, যে 18 বছরের নিচে কোনো একটা মেয়ে যদি প্রেগনেন্ট হয়, আপনার আপনার যদি এই বিষয়ে এক্সপার্টিস থাকে, এই বিষয়ে অভিজ্ঞতা থাকে, দেন কি ধরনের কমপ্লিকেশনস হয়? এটা কি খুব ইউজুয়াল একটা বিষয়? আপনি নিশ্চয়ই জানেন বাংলাদেশের ব্র্যাকের সার্ভে অনুযায়ী মোর দেন 60-70%, মনে হয় 60%, ইফ আই ক্যান রিমেম্বার, মোর দেন 60-70% মেয়েদের আন্ডার 18 বিয়ে হয়ে যায় বাংলাদেশের মধ্যে, আরো বেশি হইতে পারে। আম, ওই মেয়ে যাদের 18 বছরের আগে বিয়ে হয়ে যায় এবং তারা প্রেগনেন্ট হয়ে যায়, কি হয় তাদের সাথে? এটা কি তাদের শরীরের জন্য ভালো? আর যদি কমপ্লিকেশন হলে কি ধরনের কমপ্লিকেশন হতে পারে, যদি আমাদেরকে একটু বলতেন রাহুল সাহেব। রাহুল সাহেব, আমি আপনার কথা শুনতে পাচ্ছি না। আসিফ ভাই কি শুনতে পাচ্ছেন? না, শুনতে পাচ্ছি না। হ্যালো। ওনার বোধহয় লাইন গেছে বোধহয়। ভাই এখন শুনতে পাচ্ছেন? হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি। দেখেন, এখানে তো মানে ম্যাচুরিটির একটা ব্যাপার থাকে, এবং বয়স 18 না হলে বেশ কিছু জটিলতাও থাকে আপনার। হ্যালো জি ভাই, এখন শোনা যাচ্ছে। ভাই, আমাকে কি শোনা যায়? এখন শোনা যাচ্ছে। এইখানে দেখেন, মানে যে জটিলতা, শারীরিক পরিপক্কতার একটা ব্যাপার থাকে। হ্যাঁ, 18 বছর না, 19 বছরেও অনেক মা বা অনেক বোন আমাদের, তারা একেবারে সন্তান জন্ম দেওয়ার জন্য যে পরিপক্কতা দরকার সেটা থাকে না। আর আমাদের দেশের অসংখ্য মা বোন কিন্তু ম্যালনিউট্রিশনে ভোগে, অসংখ্য। তো এই মানুষদের জন্য তো মানে যেকোনো টাইমেই গর্ভধারণ করাটা খুবই জটিল একটা ব্যাপার। কারণ আপনি দেখবেন এখনো মনে হয় এশিয়ার ভিতরে আমরাই একটা দেশ যাদের আপনার হচ্ছে অ্যানিমিয়ার সংখ্যা বেশি। মানে গর্ভকালীন সময়ে যে অ্যানিমিয়াটা হয় এটার সংখ্যা অনেক বেশি। এটা হচ্ছে আমাদের। তো 18 বছরের আগে যখন একটা মানুষ থাকে, তার বাচ্চার জন্মদান যখন দেয়, মানে এই ব্যাপারের ভিতরে থাকে, তখন তো বেশ কিছু জটিলতা হয়। এবং দেখা গেছে আপনার বাচ্চার অকাল গর্ভপাতের যে সমস্যা এটা হইতে পারে। এরপর বাচ্চার সাইজ যদি একটু বড় হয়ে যায়, তখন প্রসবকালীন যে জটিলতাগুলো সেগুলো অনেক বেশি হয়ে যায় আরকি। মানে অনেকে মনে করে যে 18 বছরের আগে আমি 16 বছরে দিছি, ব্যাপারটা এরকম না। মানে এবং 18 বছরেই যে একেবারে পারফেক্ট একটা বয়স সেটাও ঠিক না। 19 বছরেও দেখা গেছে 19 বছর বয়স, 20 বছর বয়স, 20 বছর একটু কম দেখা যায়। তবে 19 বছর বয়স তারও জটিলতা হচ্ছে, এটাও দেখা যায় আমাদের দেশের পার্সপেক্টিভে। আর অন্য দেশগুলোতে তো আরো বেশি আরকি। সেই ক্ষেত্রে তো তাদের দেখা গেছে 22-23 এর আগেও অনেকের বড় ধরনের প্রসবকালীন যে জটিলতাগুলো আমরা বলি, সেগুলো থাকেই ভাই। মানে এটাকে কোনোভাবেই ইগনোর করাটা। মুমিন ডাক্তারদের থেকে শুনি তো রাহুল সাহেব, যে আমাদের দেশে 10 বছরে 12 বছরের মা হয়ে যাওয়া একদম কমপ্লিট নর্মাল ব্যাপার, 13-14 বছরের মা হয়ে যাওয়া একদম কমপ্লিট নর্মাল ব্যাপার, 18 বছর হলেই কেউ প্যারাচিউড হবে, এগুলো হচ্ছে এক ধরনের প্রোপাগান্ডা। আপনি যদি চান আমি শোনাইতে পারি ভাই, মুমিন ডাক্তাররা অ্যাকচুয়ালি এই কথা তারা লাইভে তাদের অডিয়েন্সদের বলে ভাই, তাদের অডিয়েন্সদের বলে এরকম হইতেই পারে যে যে কেউ তার কথা শুনে, যে কোনো একজন ব্যক্তি তার কথা শুনে তার অপ্রাপ্তবয়স্ক বাচ্চাটাকে একজন ব্যক্তির সাথে, মানে একজন বয়স্ক ব্যক্তির সাথে বিয়ে দিয়েও দিতে পারে। না, দিচ্ছে তো ভাই। আর মানে তাদের কথা এখানে তো শুনে আমাদের মানে তাদের কথা কনভিন্সড হয়ে আরো গদগদ হয়ে দিয়ে দিল, ওইটার কথা বলছি আর কি। আমি রিসেন্ট একটা কথা বলি ভাই। একজন লোক খেজুর খাইছেন, খেজুর খায়ে আমি মানে আসলে তার ডায়াবেটিস এত আনকন্ট্রোল কেন হচ্ছে আমি বুঝতে পারতেছি না। তা আমি ভাবলাম যে ওনার স্ট্রেসটাও একটু দেখা উচিত, যে কি পরিমাণ স্ট্রেসে আছে। তো দেখলাম যে স্ট্রেসের ব্যাপারগুলো নরমাল। তো আমি আবার উনার ফুড হিস্ট্রি গুলো নিলাম যে কি কি করছেন। তো উনি বললেন খেজুর খাইছেন, আর খেজুর বলে সুন্নতি খাবার, এইটা নাকি বেশি খাইলে জীবনেও কোনো ক্ষতি হবে না। এখন খেজুরে কি পরিমাণ সুগার থাকে এটা তো জানেন। আচ্ছা বলার কিছু নাই। দেন তো আমি এমনিতেই হচ্ছে আমার তারপর কি হলো যেহেতু ভাই? বাবা মা অন্য ধর্মের, শোনেন তারপরে না ভাই, মানে বাবা মা জি আমার বাবা মা যেহেতু অন্য ধর্মের, আমি একটা নাম মানে জন্ম থেকেই পাইছি যে নামটা অন্য একটা ধর্মকে করে, রিপ্রেজেন্ট করে আরকি। তো আমি তো তাদের কাছে আমি যদি এখন বলি যে আপনার ধর্ম অনুযায়ী এটা ঠিক না, তাহলে তো বুঝেন আমার কি হবে।
আমি বললাম যে দেখেন আপনি যেটা এইভাবে বিশ্বাস করতেছেন এটা এরকম না, এখানে এই পরিমাণে সুগার থাকে। আমি তাকে একেবারে নেটে সার্চ দিয়ে দেখাইলাম যে আপনি কি খাচ্ছেন সেটা ম্যাটার, সেটা কোন ব্যক্তি খাইতে বলছে এটা ম্যাটার না, এবং সেটাতে কি কি আছে এটা খুব গুরুত্বপূর্ণ। আপনি এই খাবারটা কমান। তা এখন সে তো কোনোভাবে বিশ্বাস করে না, এখন কোনোভাবে বিশ্বাস করে না। আচ্ছা তা আমি, আমার একদম স্যার ছিল, উনি ৫ ওয়াক্তই মানে ধর্মকর্ম করেন, কিন্তু মনে জি প্রাণে একজন নাস্তিক আর কি। কিন্তু উনার উনি মানে ৫ ওয়াক্ত না, সরি ৫ ওয়াক্ত করেন না। ভোরের ঘুম উনি কখনো কাউকে দেন না। তো যাই হোক, তো উনি আপনাকে ফোন দিলাম, স্যার এই ঘটনা, এটা কি করা যায়? তখন আমি উনার কাছে রেফার করে দিলাম। তো উনি তো ইচ্ছামতো বলছেন যে ভাই আপনি মরে যান, সমস্যা কি? আপনি জিহাদ করেন। জিহাদ করে মরে যান। তাহলে একবারে সাবাস সাবাস। শহীদের মর্যাদা পাবেন। Yes, এরপরে yes, হচ্ছে ভালো কথা বলছেন। জিহাদ না করলে কিন্তু হ্যাঁ, ৭২টা পাওয়া এখন যাবে না। কন্ট্রোল ৭২টার শর্ত কিন্তু জিহাদ। সেটাই তো ভাই, মানে সে এই সুন্নতি খাবার খাইতেছে, তো এখন তো আমাদের জিহাদের মৌসুম চলতেছে। তো ভাই আপনি জিহাদ করে মারা যান, তাইলে তো একবারে মনে করেন সবই ক্লিয়ার হয়ে যাবে। আমার মনে করেন ইন্ডিয়ার বর্ডারে গিয়া একটা আল্লাহু আকবার বলে চিৎকার দিল, এরপর আর কিছু করা লাগবে না, বাকিটা ইন্ডিয়ান বর্ডার আর্মি করে নিবে, সে কিন্তু সরাসরি জান্নাতে, তাই না? বাকি একেবারে দায়িত্ব ইন্ডিয়ান বর্ডার গার্ডের। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই। হ্যাঁ। তো এটা তো ওরা মানে খুব সহজেই জান্নাতে চলে যেতে পারতেছে এবং হুর থেকে শুরু করে সবকিছুই পাইতেছে। আপনারা তো ভাই এই ভিডিওটা দেখাচ্ছেন, আরেকজন আছেন যিনি লিঙ্গ বিষয়ক পরামর্শ দেন। তিনি খেজুর খয়ে যৌন শক্তি বাড়ান। এরকম ভিডিও দেখছি ভাই কয়েকজনের। মানে তারা ডাক্তার কিন্তু আমরা একটু দর্শকদের জন্য একটু দেখি, ডাক্তার সাহেব ভিডিওটা দর্শকদের জন্য একটু দেখি। বিন সালিহ রাহিমাহুল্লাহ উনি বলছে যে আমি দেখেছি আমার প্রতিবেশীদের একজনকে দাদি হয়ে যেতে 21 বছর বয়সে। তো 21 বছর বয়সে একজন দাদি হওয়া কিভাবে সম্ভব? সে যদি 10 বছরে সন্তান নেয়, তার সন্তান আবার যখন 10 বছরে পিউবার্টিতে যায়, তার মেনস্ট্রুয়েশন হয়ে সে বালেগা হয়ে যায়, তো তখন হচ্ছে যদি বাচ্চা নেয় তখন আরেক বছরে সে বাচ্চা হয়, তার বয়স 21 হয়। তার মানে দাদির বয়স যখন 10 ছিল তখন সে তার মেয়েকে প্রসব করছে, সেই মেয়ে যখন 10 বছর ছিল সে আর একটা সন্তান প্রসব করছে, তার বয়স তখন দাদির বয়স তখন 21 বছর হয়েছে। তো এইগুলো অহরহ আছে আমাদের হসপিটালে, আমরা অহরহ দেখি। আমরা যতই এখানে 18 বছর করি কিনা, আমাদের গ্রাম বাংলা এখনো ওরকম সবকিছু এভাবে প্রোপাগান্ডা গুলো নিতে পারেনি। আমরা যতই এখানে 18 বছর করি কিনা, আমাদের গ্রাম বাংলা এখনো ওরকম সবকিছু এভাবে প্রোপাগান্ডা গুলো নিতে পারেনি। তাদের জীবনযাপনের সাথে যেটা ম্যাচিউর হয় তারা সেভাবেই তাদের জীবনযাপন চালায়। কোনো কোনো ক্ষেত্রে ল এনফোর্সমেন্ট টিমগুলো বিভিন্ন জায়গায় বাধা দেয়, বাট সেগুলো তাদের জন্য খুব একটা ভালো ফলাফল বয়ে আনে না পরবর্তীতে। সো 18 বছরের প্রোপাগান্ডা, আর ওটা 18 বছরে যদি বিয়ে করতে বাধ্য করা হয়, মানে 18 বছরে যদি করতে বাধ্য করা হয়, তাহলে এটা তাদের জীবনযাত্রার জন্য ভালো ফলাফল বয়ে আনে না। ভাই শিশু জন্ম দেয়া, এইগুলো মানে ভেরি ভেরি হাই রিস্কে থাকে। হ্যাঁ, মানে এমন না যে 18 বছরে কোনো মানুষ সুস্থ বাচ্চা জন্ম দিচ্ছে না, মানে 18 বছরের কম বয়সে কোনো মা দিচ্ছে না, কিন্তু সেটার পার্সেন্টেজ তো খুবই কম, খুবই কম। মানে এইরকম একটা রিস্ক নেওয়া মানে হচ্ছে আপনি প্রায় 90% এর কাছাকাছি বিপদের দিকে চলে গেলেন। জেনে শুনে একজন মানুষকে এই বিপদে কোনো ডাক্তার ফেলাইতে চাইবে, এটা আসলে আমি মনে করি না। মানে তার মানে সে হয়তো বিজ্ঞান পড়ছে, শুধুমাত্র পড়ার জন্য পড়ছে। Unless he's a mu'min. হ্যাঁ, সেটাই কারণ আমি এক ডাক্তারকে এরকম যুক্তি দিয়ে চরিত্র সেভ করার জন্য মনে প্রাণে চেষ্টা করতে হয়। হ্যাঁ, অবশ্যই। এখানে আমি একজনকে বলছিলাম যে ভাই আপনারা যে নারী শিক্ষাটাকে চান না, আপনার মা আপনার বোনের জন্য হইলো, মানে আমি খুবই ধরলাম যে আপনি খুবই কনজারভেটিভ মাইন্ডের, আপনি খুবই মানে আপনার ধর্মটাকে চান এস্টাবলিশ করতে, মেনে চলতে চান, তো আপনার মা বোনেরকে তো আপনি তাহলে পরপুরুষকে দেখাবেন না, যদি এটা কোনোভাবেই ঠিক না, তারপরেও মানে তার যুক্তির জন্যই বলতেছিলাম। তাহলেও তো আপনার সমাজে নারী শিক্ষক, নারী মেডিকেল শিক্ষক, নারী মেডিকেল শিক্ষার্থী দরকার, অ্যাটলিস্ট মানে শুধুমাত্র ট্রিটমেন্ট দিয়ে বাঁচাই রাখার জন্য। আমি অন্য সব পার্সপেক্টিভ যদি বাদ দেই, তাহলেও তো মানে মেয়েদের স্বাস্থ্য রক্ষার জন্য বা আমার মা বোনেরকে ট্রিটমেন্ট দেওয়ার জন্যই কিছু মহিলা ডাক্তার দরকার। ওরা তো এটাতেও না, দরকার না। ওনাদের ট্রিটমেন্ট কিভাবে হবে? উনি সে মানে লাস্ট পর্যন্ত সে একটা ডাক্তার, সে যুক্তি দিচ্ছে যে ভাই সবকিছু তো আল্লাহর হাতে। এখন এমন একটা পরিস্থিতির ভিতরে আপনি কিছু তো বলার জায়গা নাই, আচ্ছা বলার সুযোগ ফারাজ নাই। ভাই,
ফারাজ ভাই আমি তাহলে আজকে বিদায় নেই, যদি আমি পারি তাহলে পরে আবার একবার যুক্ত হব না। না হলে আপনি যদি যুক্ত না হয় তাহলে আসিফ ভাই, আপনি যদি উম্মে হানি দিতে এত তাড়াতাড়ি আপনার এনার্জি শেষ হয়েছে, আই ডোন্ট থিঙ্ক এটা ফেয়ার ফর আল্লাহ রাসূল। ও আচ্ছা, এটা তো বলতে ভুলে গেছি। আজকে উম্মেহানি দিবস, সবাইকে উম্মেহানি দিবসের শুভেচ্ছা। ফারাজ ভাই আপনাকে উম্মেহানি দিবসের শুভেচ্ছা। সবাই আমরা উম্মেহানি দিবসটা পালন করব। আর যদি উম্মেহানি বিষয়ক যদি কোনো আলোচনা শুরু হয় তাহলে আমি আবার চলে আসবো। আমি শুনতেছি বাইরে থেকে, আমি চলে আসবো। প্লিজ মুমিনরা আপনারা চলুন উম্মে হানি বিষয়ে কথা বলতে আসুন। And আজকের দিনটা পারফেক্ট ডে টু টক অ্যাবাউট আওয়ার অল বিলাভেড উম্মে হানি। জি ঠিক আছে আসিফ ভাই, ভালো থাকবেন। আজকের And দিন আশা করি আবার আবার সফটটা পরবর্তী বেশি হবে, তাই না? এই উম্মেহানিকে নিয়ে জি আলোচনা করলে সফটটা বেশি হবে। ঠিক আছে, গুড নাইট ভাই। ইনশাআল্লাহ। গুড নাইট আসিফ ভাই। জি রাহুল সাহেব বলুন। না, এইটাই বলতেছিলাম যে আসলে সর্বশেষ এই মানে দায়টা যায় হচ্ছে আল্লাহর উপরে, যে ভাই এই তো করছে, মানে চিকিৎসা দেওয়ার মালিক তো আল্লাহ, মৃত্যুর মালিক আল্লাহ, সুস্থ করার মালিক, শেফা দানকারীর মালিক হচ্ছে আল্লাহ। আমরা অনেক সময় বলতে হয় যে ভাই তাইলে একজনকে অ্যান্টিবায়োটিক না দিয়ে ট্রিটমেন্ট করেন। না ওই ক্ষেত্রে তাদের তো তেনাবেচনা মানে রেডি আছে ভাই। আপনার সুস্থ করার মালিক আল্লাহ, কিন্তু ভাই এগুলো তো উসিলাও দিতে হবে ভাই। আল্লাহ তো উসিলার উপর ডিপেন্ডেন্ট না, উসিলাও দিতে হবে। ওনার ওনার সর্বশক্তিমান গড মুসিলার উপর ডিপেন্ডেন্ট, বুঝছেন? তো আপনার থিওলজি বুঝতে হবে। সেই উসিলা আবার কি? সেই উসিলা আবার হচ্ছে নাস্তিকদের তৈরি, বা মোস্টলি নাস্তিকদের তৈরি বা বেধর্মীদের তৈরি। বেশিরভাগ ওষুধ তো আবিষ্কার হয়েছে বেধর্মী। এবং আপনাকে একটা খুব ইন্টারেস্টিং তথ্য বলি। আল্লাহ হচ্ছে মুসলিমদের লাইফ যেন সুবিধার হয়, এই জন্য অমুসলিমদেরকে দিয়ে কাজ করাই দিচ্ছেন। কি স্মার্ট! আচ্ছা, এই ব্যাপারে কিন্তু ভাই একজন খুবই যুক্তি দিচ্ছেন। তিনি বলছেন যে অমুসলিমদের তৈরি কোন একটা ঢিল বা কোন একটা অস্ত্র বা কোন একটা আবিষ্কার যদি আমি গ্রহণ করে সেটাকে আমার অস্ত্র হিসাবে বাড়াইতে পারি, মানে অমুসলিমদের তৈরি কোনো বিজ্ঞান আমি ব্যবহার করে আমার মুসলিম ভাইদেরকে সুরক্ষা দিয়ে সেই অমুসলিমদেরকে মারার জন্যই ব্যবহার করতে পারি, তাহলে সেটাই তো যৌক্তিক। যার কারণে আমরা অমুসলিমদের তৈরি অনেক কিছু ব্যবহার করি, যেমন ফেসবুক। আমরা আল্লাহর পথে ফেসবুকটাকে ব্যবহার করতেছি, যদিও এটা নাস্তিকের তৈরি, যদিও এটা ইহুদিদের তৈরি, ওই যে তারপরেও আমরা তাদের অস্ত্র মানে ট্রান্সপারেন্ট দাড়িওয়ালা ওই যে বাটপারটা বলছিল যে ওই যে মানে হ্যাঁ, হ্যাঁ, দাঁড়িয়ে আছে কিন্তু দাড়ির মানে ইয়েতে দেখা যায়, আর এই পাশ ওই পাশ দেখা যায়। হ্যাঁ শুনছিলাম ভাই, শুনছিলাম। যে কি ঢিলটা বলবো ভাই, আমি তার দাড়ি তো আবার তার ট্রান্সপারেন্ট, যেহেতু বলেছে ঠিকই ভাই বলেছে। না আচ্ছা, এগুলো হচ্ছে আচ্ছা, কি মানে মানে যেহেতু বিষয়টা কি ভাই দেখেন, তারা এই ধরনের কথা গর্বের সাথে কেন বলতে পারে? বিকজ নট অনলি তারা বাটপার, তাদের অডিয়েন্স ইটসেলফ পুরাটাই বাটপার আর কি। তাদের অডিয়েন্সরাও কখনো তাদের এই বুলশিট কথার জন্য, কোনো ধরনের কোনো বুলশিট কথার জন্য তাদেরকে কল আউট করবে না। এটা তারা ভালো মতো জানে। তারা ইন দ্য নেম অফ ইসলাম যত ধরনের বুলশিট কথাবার্তা আছে, যত ধরনের হেইনাস ক্রাইমের কথা আছে, এগুলোকে বলবে, এগুলোকে জাস্টিফাই করবে, এবং কেউ এটার সাথে কোনো ধরনের বিরোধিতা করবে না। সবাই বলবে আহা যেহেতু ইসলামে আছে সেহেতু ঠিকই আছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ইসলামিক। এরা যেহেতু তারাও জানে, এই জন্য তারা গর্বের সাথে এই কথাগুলো বলতে পারে। এবং এই জিনিসগুলো তাদের যে কনফিডেন্স আছে, এই মানে বাটপারদের যে কনফিডেন্স আছে, এই কনফিডেন্স গুলোকে আরো অ্যাম্পলিফাই করে, এবং এইটার ফলে এরা আরো বেশি জাত বাটপার হইতে পারে। ইটস এন এভলিউশন, যে নিজে নিজের জাত বাটপারিতে নিজে আরো বড় জাত বাটপার হয় আর কি। মানে একেবারে প্রশিক্ষণ দিয়ে তৈরি করা আর কি, যে হ্যাঁ এইভাবে মিথ্যা কথাগুলো বলতে হয়, এইভাবে অপযুক্তি দিতে হয় আর কি, অপব্যাখ্যা দিতে হয়। এবং সেটা তারা খুবই স্মার্টলি করতেছে এখন। এবং এখন যে সময়টা চলতেছে, এখন যদি মানে বাংলাদেশে থাকেন বা দেখতেন যে কি হচ্ছে, তাহলে আসলে কি বলবো, আশ্চর্য হইতেন, আরো আশ্চর্য হইতেন আর কি, যে আমরা কি পরিস্থিতির ভিতর দিয়ে এখন যাচ্ছে। এই জন্যই ভাই বারবার দরকার আওয়ামী লীগ সরকার। কি একটা দেশ ভাই, কি একটা দেশ। ঠিক আছে রাহুল ভাই, থ্যাংক ইউ চুপ হওয়ার জন্য।